একবার চিলেকোঠাটা খুলতে হবে এক্ষুনি। আমরা দুজনে, মানে আমি আর শতরূপবাবু, ছাতের ঘরে যাচ্ছি। আর আমার বুক টিপটিপ করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শতরূপবাবু চিলেকোঠার দরজাটা ধাক্কা দিয়ে খুললেন, আর খুলতেই একটা পচা গন্ধ নাকে। স্নিগ্ধা তরফদার। আমার সঙ্গে আলাপ হয়েছিল বাঘাযতীন বাজারে, আর একটু নির্দিষ্ট করে বললে বলা উচিত মাছের বাজারে। অফিস ফেরত রাতের দিকে বাজার যাওয়াটাই আমার দস্তুর। বাজার বেশ ফাঁকা থাকে, আর বাঘাযতীন বাজার সেই আশ্চর্য বাজারগুলির মধ্যে একটা, যেখানে রাত 9টার পরেও বেশ টাটকা মাছ স্টিলের গামলার জলে লাফায়। সেদিন আমার ঢুকতে ঢুকতে 9:10 হয়ে গিয়েছিল। ফাঁকা বাজার, সবে নিচু হয়ে একটা ট্যাংরার পেট টিপে দেখছি, অমনি পাশে এসে দাঁড়ালো একটা কায়দার নীল চটি। চটির উপরের খানিকটা অংশের পা খালি, সম্ভবত একে কেপরি বলে। আমি একবার সেই পায়ের দিকে তাকিয়ে আবার মন দিলাম ট্যাংরার পেটে। ঠিক এই সময় সেই কেপরি কণ্ঠ বলে উঠল, দাদা, পাবদা কত করে? আমি চারপাশে তাকিয়ে ভাবার চেষ্টা করলাম, তবে কি কোনো গামলার জলে পাবদারা গা ঢাকা দিয়েছে? আমি কেবল তাদের দেখতে পাচ্ছি না? না, অচিরেই সব স্পষ্ট হলো। পাশের দিকে আঙুল দেখিয়ে স্নিগ্ধা তরফদার পাবদার দাম জানতে চাইছিলেন। যাকগে, তো বোঝাই যাচ্ছে স্নিগ্ধার এহেন এম্বারাসমেন্টের মধ্যে দিয়ে আমাদের আলাপ হয়েছিল বলেই স্নিগ্ধা আমাকে শুরুতে খুব একটা ভালো চোখে দেখেননি। আমি অবশ্যকে আইডেন্টিফাই করেছিলাম রাধুদের বাড়ির পাশে যে সুপুরি গাছটা, সেই বাড়ির বউ। মাসিমাই মূলত বাজারে আসেন। মাসিমা মানে স্নিগ্ধার শাশুড়ি। মাসিমার শরীরটা খারাপ হওয়ার জন্যই স্নিগ্ধা বাজারে এসেছিলেন সেদিন। তারপর থেকে স্নিগ্ধার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে যায়। দেখা বলতে মূলত মাছের বাজারেই। কোনো কোনো দিন আমরা রিক্সা নিয়ে বাঘাযতীন স্টেশনে গিয়ে ফুটব্রিজ পার করে সান্ধ্য বাজারে চলে যাই। সেখানে আমি স্নিগ্ধাকে নানান মাছ চেনাই। তবে আমাদের বন্ধুত্ব এই মাছ অবধি। বড়জোর হোয়াটসঅ্যাপে পাঠানো জোক, তবে স্নিগ্ধার খ্যাপাটে ভাবটা আমার চোখ এড়ায়নি। আর অন্য অনেক মেয়েদের থেকে স্নিগ্ধা বেশি সহজ। নিজের শরীরকে নিয়ে কোথাও কোনো ট্যাবু নেই স্নিগ্ধার। এইগুলো টের পাওয়ার মূলত যে কারণ, তা হলো স্নিগ্ধার আচরণ। কোনো কোনো দিন ফুটব্রিজের ওপর স্নিগ্ধা উত্তেজিত হয়ে আমার হাত ধরে ফেলতেন আর বলতেন, ওই দেখুন ট্রেন। ট্রেন দেখার মধ্যে এত কিসের আনন্দ থাকতে পারে আমি যদিও বুঝতাম না। খানিকটা এলিটিজমও ভাবতাম, কিন্তু বুঝতাম স্নিগ্ধার আনন্দটা নিখাত। স্নিগ্ধা যখন তাকিয়ে থাকতেন ওই চলে যাওয়া ট্রেনের দিকে, ওর চোখের মধ্যেও একটার পর একটা কম্পার্টমেন্ট পেরিয়ে যেত দূরত্ব, যা একজন বিবাহিত মানুষের আর একজন ব্যাচেলার মানুষের মধ্যে থাকে। আমি স্নিগ্ধার চোখের ভেতর সেই ট্রেন চলে যাওয়া দেখতাম। স্নিগ্ধা কি দেখতে পেতেন আমার সেই দেখা? জানি না। একদিন হঠাৎ আমার বুকের কাছে নাক নিয়ে চলে এসেছিলেন উনি মানে মিসেস তরফদার। আমি তো ঘাবড়ে টাবড়ে গিয়ে কেলেঙ্কারি, কিন্তু তারপর একটা লম্বা শ্বাস টেনে স্নিগ্ধা বলেছিলেন, কি সুন্দর পারফিউম, কোন ব্র্যান্ড? আমি অবশ্য একটু ফ্লার্ট করার জন্য বলেছিলাম ঘাম। স্নিগ্ধা খুব শিশুর মতো হেসে উঠেছিলেন, যে হাসিটা দেখলে ওর সঙ্গে আর ফ্লার্ট করা যায় না, খুব স্নেহ হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু তবু আমি ওকে আপনিই বলতাম। একবার স্নিগ্ধার জ্বর হয়েছিল, তখন ওর বরের সঙ্গেও দেখা হয়েছিল আমার। ইনফ্যাক্ট উনিই বাজারে এগিয়ে এসে বলেছিলেন, আনন্দবাবু। আমি মৃদু হাসতেই উনি বলেছিলেন, স্নিগ্ধা তো আপনার জন্য সব মাছই চিনে গেল প্রায়, একদিন আসুন না বাড়িতে। আমি নিশ্চয়ই বলেছিলাম, কিন্তু মনে মনে জানতাম যে যাব না। বন্ধুত্ব, সম্পর্ক, এসব নিয়ে আমার নানান ইনসিকিউরিটি।
মানে শুধু শুধু তো আর ব্যাচেলার নই, কারণ ছিল বলেই বিবাহ নামক প্রতিষ্ঠানটার ধার কাজ ঘেঁষেও এগোইনি আমি। চুক্তিবদ্ধ হলে সে চুক্তির মান রাখা চাই, আর আমার পক্ষে সেটা বেশ কঠিন। আমার অন্য সমস্ত বান্ধবীদেরই কৌতূহলের পরিমাণ বেশি বেশি, কেবল স্নিগ্ধারই একদম অন্যরকম। আমি ভাবতাম ওর একটা সংসার আছে, চাকরি আছে, তাই জন্যেই হয়তো। কিন্তু পরে বুঝেছিলাম না, স্নিগ্ধা অন্য গ্রহের প্রাণী। ওর এই পৃথিবীটা নিয়ে জাস্ট কোনো মাথা ব্যথা নেই। সংসার নিয়েও বোধহয় নয়, জানি না। আমাদের মধ্যে কোনোদিনও ওর সংসার নিয়ে কোনো কথা হয়নি। ইনফ্যাক্ট আমার বাড়িতে কে কে আছেন সেটাও জানতে চাননি কখনো। সামাজিক নিয়মে পুরো স্বাভাবিক হলে হয়তো অত মন দিয়ে প্রত্যেক দিন উনি আমার সঙ্গে মাছ চিনতে বেরোতেন না। ওহ, স্নিগ্ধার কথা বলতে গেলে আর একটা কথা বলতেই হবে। স্নিগ্ধাকে ডিফাইন করে ওর একটা নিজের বানানো খেলা। খেলাটার নাম ডান হাত না বাঁ হাত। আমি অবশ্য মজা করে বলতাম অজুহাত। মিসেস তরফদার বাম্পার রেগে যেতেন। কিন্তু কি সেই খেলা? এখনো মনে আছে, একদিন সাইকেল রিক্সা করে স্টেশনের দিকে যাচ্ছি। পাশে বসে হঠাৎই উনি দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন, কোন হাত বলুন, কোন হাত? আমি বললাম ডান। উনি একগাল হেসে ডান হাতের মুঠো খুলে বললেন, তাহলে আপনি পেলেন স্টেশনের ফুটব্রিজটা, আর আমার জন্য রয়ে গেল ট্রেন। এরকম প্রায় করে উঠতেন উনি, হঠাৎ হঠাৎ। এই খেলাটার থেকে অনেক কিছু পেয়েছিলাম। কোনো দিন ফুটব্রিজ, তো কোনো দিন বাসের জানলার ধার, আবার কোনো দিন হয়তো আস্ত গ্রিস দেশটাই পেয়ে গেলাম আমি। সেদিন স্নিগ্ধার কাছে ছিল ইতালি। খুব আক্ষেপ করছিলেন উনি, ওর নাকি গ্রিসে যাওয়ার খুব ইচ্ছে। এই অ্যাবসার্ড খেলাটা উনি আর কারো সঙ্গে খেলতেন কি না আমি জানি না। জানতে যে ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই সম্পর্কটাকে মাছের বাজারেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। যদিও তা হয়তো ছিল না, না হলে আমিই বা এই অলীক বাস্তব খেলার মধ্যে কিভাবে ঢুকে গিয়েছিলাম, যে খেলায় ফুটবল ছিল না, ক্রিকেট ছিল না, ছিল কেবল অজানা জিনিস নিজের হয়ে যাওয়ার আনন্দ। একদিন রিক্সা করে ফেরার পথে ওকে খুব আনমনা দেখাচ্ছিল। জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে? স্নিগ্ধা হঠাৎ আমাকে চমকে দিয়ে বলেছিলেন, লেডি ম্যাকবেথের কথা মনে হচ্ছে জানেন। আমি ঘুরে পড়েছিলাম হঠাৎ। স্নিগ্ধা নিজের হাতটা নাকের সামনে নিয়ে এসে বলেছিলেন, দেখুন না, রক্তের গন্ধটা যাচ্ছেই না। আমি চমকে উঠেছিলাম। স্নিগ্ধা একটা শীতল চোখ নিয়ে বলেছিলেন, মাছের রক্ত। আমি জানি না কেন স্নিগ্ধা যা বলতেন, স্নিগ্ধার চোখের ভিতরে আমি ঠিক তাই দেখতে পেতাম, যেমন আগেও পেয়েছি। ট্রেন, ফুটব্রিজ, এমনকি গ্রিস দেশটাও। কিন্তু সেদিন স্নিগ্ধার চোখের ভিতরে মাছের গায়ের রক্ত লেগেছিল। আর আমার কেন জানি ওই একদিন ওকে দেখে খুব ভয় করেছিল। আজ হঠাৎ স্নিগ্ধার কথা উঠছে, কারণ স্নিগ্ধাকে নাকি দুদিন হলো পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আমি বাঘাযতীনের ভাড়া বাড়ি ছেড়ে চলে এসেছি গড়িয়ার দিকে। আমাদের সান্ধ্য বাজার সফর তাই এখন আর হয় না। নতুন বাড়িতে যেদিন এলাম, স্নিগ্ধা সেদিন চেয়েছিলেন আমার সঙ্গে বাড়িটা দেখতে আসতে। বলেছিলেন, গুছিয়ে দিয়ে হেল্প করে দেবো আনন্দ, যদি আপনার সুবিধে হয়। আমি একটু এড়িয়েই গিয়েছিলাম, কারণ ততদিনে আমি বুঝতে পারছিলাম স্নিগ্ধার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। আর ওর মতো এমন সহজ একজন মানুষকে আমি কোনো দুনৌকায় ভাসিয়ে দিতে চাইনি, আগলে রাখতে চেয়েছিলাম। আর তাই মনে হয়েছিল আগলে রাখতে গেলে আমাকেই এইবার পালাতে হবে। সত্যি বলতে বাড়িটা হুট করে ছেড়েও দিয়েছিলাম তাই জন্যেই। স্নিগ্ধাকে অবশ্য বলেছিলাম বাড়িওয়ালা তাড়া দিচ্ছে, একদিন সন্ধ্যের দিকটা মন খারাপ হয়। স্নিগ্ধা মাঝে মাঝে বাঘাযতীন বাজারের ছবি তুলে পাঠান আমায়। আজও আমরা জুড়েছিলাম কেবল ওই মাছের বাজার দিয়েই। আজ সকালে আমার নম্বরে ফোন করেছিলেন স্নিগ্ধার স্বামী। জানতে চাইছিলেন স্নিগ্ধা আমাকে কিছু জানিয়েছেন কিনা। না, মিসেস তরফদার কিছুই জানাননি আমায়।
কয়েকদিন তো কাজের চাপে আমারও হোয়াটসঅ্যাপ করা হয়নি, ওদিক থেকেও আসেনি কিছু। আমি সত্যিই জানি না বাকিদের কাছে আমাদের সম্পর্কটা ঠিক কী, কিন্তু বাস্তবে আমার আর স্নিগ্ধার সম্পর্কের মধ্যে কেবল জলজল করে জ্বলছে একটা বাজার, একটা গামলা, জ্যান্ত আর মরা মাছ, ব্যাস, আর কিছু না। হ্যাঁ, মনের ভিতরে হয়তো কখনো ছুটে গেছে ট্রেন, কিংবা ওই খেলাটার মতো অনেক দেশ, স্থান, জিনিস, কিন্তু সেই সব কিছুর ওপর আমরা চাপা দিতে চেয়েছিলাম কে জানে কি, ডান হাত, বাঁ হাত, নাকি স্রেফ আমাদের পালাতে চাওয়ার অসংখ্য অজুহাত। স্নিগ্ধার সম্পর্কে যে আমি কিছুই জানতাম না, সেটা আজ গিয়ে বুঝতে পারলাম ওদের বাড়িতে। বসার ঘরের সোফায় মাসিমা মাথায় হাত দিয়ে বসে আছেন। শতরূপবাবু মানে স্নিগ্ধার বর পায়চারি করছেন ঘরে। আমি খুব অস্বস্তির সঙ্গে অনাহুতর মতো গিয়ে পড়েছি বলে মনে হচ্ছিল আমার, কিন্তু স্নিগ্ধা নিখোঁজ এটা জানার পর আমার কোনোভাবেই নিজের বাড়িতে বসে থাকা সম্ভব ছিল না। তবে ওখানে গিয়ে যা যা জানতে পারলাম সেটা শোনার পর থেকেই নিজেরই সমস্ত অঙ্কটা গুলিয়ে যাচ্ছে আমার, সবটাই। মনে হচ্ছে যেন আমি ভুল করে ঢুকে পড়েছি অন্য একটা গল্পে, যেখানে আমার কোনো পার্ট নেই, আর যে গল্পের শুরু শেষ কিচ্ছু জানি না। আমি কোনো চরিত্রকেই প্রায় চিনি না, এমনকি স্নিগ্ধা তরফদার কেউ নয়। শতরূপবাবু স্নিগ্ধার স্বামী নন। বিয়ের ঠিক পরপরই স্নিগ্ধার স্বামী অন্য সঙ্গীর সঙ্গে চলে যান। শতরূপবাবু স্নিগ্ধার ভাসুর। আমি যেমন এ পাড়ার ভাড়াটে ছিলাম, স্নিগ্ধারাও তাই, কেবল একটু পুরনো। আর ভাড়াটেদের ইতিহাস কেউই কোনোদিনও পুরোটা জানতে পারে না। শতরূপবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, আমি ভেবেছিলাম ও বলেছে আপনাকে সব। একটু থেমে আবার বলতে শুরু করলেন উনি, আমরা সব ছেড়ে নতুন পাড়ায় চলে এলাম। এখানে কাকে কি বলবো, যে যার মতো করে ভেবে নিল। আমরাও আর ভুল ভাঙাইনি কারো, আমাদেরও তো পাড়াতে যাতায়াত নেই তেমন। স্নিগ্ধা আসলে খুব অন্য রকম, ও কিছুতেই বাড়ি ফিরল না, থেকে গেল আমাদের সঙ্গে। তাছাড়া সত্যি বলতে ও না থাকলে আমরা এত আনন্দে বাঁচতে পারতাম না, জানেন আনন্দবাবু। ও খুব অদ্ভুত মেয়ে, খুব অন্যরকম, কিন্তু মুশকিল একটাই, ওর জগৎটা আমাদের সঙ্গে মেলে না। ওকে বুঝতে পারে সে সাধ্যকার। সব হিসাবই গুলিয়ে যাচ্ছিল আমার, হাত কামড়াতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল একটা ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আর আমি ধরতে পারছি না। আমি কোনো রকমে উঠে নিজের ফ্ল্যাটে ফিরলাম, আর সেই থেকে শুয়ে আছি। আজ পাখাটার দিকে তাকিয়ে থাকতে কেমন অন্যরকম লাগছে। পাখাটার ঘোরার মধ্যেও যেন অনেক প্রশ্ন। কোথায় যেতে পারে স্নিগ্ধা? শেষ কবে কথা বললাম আমরা হোয়াটসঅ্যাপে? মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুললাম। হোয়াটসঅ্যাপে স্নিগ্ধার মেসেজগুলো স্ক্রল করতে গিয়ে দেখলাম ওর শেষ মেসেজটা আমি খেয়ালই করিনি। ওর শেষ মেসেজ পাঠানো 2 দিন আগে, তাতে লেখা ডান হাত না বাঁ হাত। আর তারপরের মেসেজ, উত্তর দিলেন না তো আনন্দবাবু। ধরে নিলাম বাঁ হাতটা আপনার আর ডান হাতটা আমার। আমার ভাগে আজ কি পড়েছে জানেন? চিলেকোঠা। চিলেকোঠাটা আমার রইল, আর আপনার? মেসেজটা পড়তে পড়তে হঠাৎ খুব ভয় করতে থাকে আমার। কেন কে জানে, এই 2 দিন ধরে স্নিগ্ধাকে আর অনলাইনও দেখায়নি। চিলেকোঠা কেন বললেন উনি? চিলেকোঠা কেন জানি সমস্ত খারাপ চিন্তা ভিড় করছে আমার মনে। না, চিলেকোঠা বললে কোনো গোপন চুমুর কথা তো মনে হচ্ছে না আমার, বরং মনে হচ্ছে অন্য কিছু। আমি আবার ছুটতে চলে যাই শতরূপবাবুদের বাড়ি। গড়িয়া থেকে বাঘাযতীন স্রেফ একটা অটো। বেল বাজাই, মাসিমা দরজা খোলেন। আমি জানতে চাই, আপনাদের কোনো চিলেকোঠার ঘর আছে মাসিমা? মাসিমা ইতস্তত করেছিলেন, কিন্তু সে তো খোলা হয় না বাবা। কেন? শতরূপবাবুকে ডাকতে বলি। মেসেজের কথার তেমন উল্লেখ না করেই বলি, একবার চিলেকোঠাটা খুলতে হবে এক্ষুনি। আমরা দুজনে, মানে আমি আর শতরূপবাবু, ছাতের ঘরে যাচ্ছি, আর আমার বুক ঢিপঢিপ করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শতরূপবাবু চিলেকোঠার দরজাটা ধাক্কা দিয়ে খুললেন।
আর খুলতেই একটা পচা গন্ধ ঢুকলো নাকি। মাটিতে বসে রয়েছেন স্নিগ্ধা, মুখ দিয়ে কি গ্যাঁজলা বেরোচ্ছে। ডান হাতটা খোলা আর বাঁ হাতটা মুঠো করা। মাথা কাজ করছে না আমার। পুলিশ আসার আগে কোনো দেহ ছোঁয়া উচিত না, কিন্তু এটা স্নিগ্ধার দেহ, স্নিগ্ধা তরফদার, যার জন্য আমি বাসস্থান বদলেছি, আর যে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তামাম দুনিয়ার। সত্যি বলতে, যার নাক আমার জামার কাছে চলে এলে আমি ভয় পেতাম নিজেকে আর নিজের সংযমকে, যার উত্তাপ আমি পেয়েছি প্রতিদিন সন্ধেবেলা রিকশায় পাশে বসে, এটা সেই স্নিগ্ধা তরফদার নাকি স্নিগ্ধা তরফদারের দেহ? শতরূপবাবু ইতিমধ্যে নাকে চাপা দিয়ে প্রচণ্ড চিৎকার করে নিচে নেমে গেছেন। আমি মাটিতে বসে পড়েছি, হাতটা এগিয়ে ওর বাঁ হাতের মুঠোটা খুলতে চেষ্টা করছি। ঠান্ডা হাতের মুঠো, হিমশীতল রক্ত, কোনো রকমে খুলছি। হাতের মুঠোর জেদটাও ঠিক স্নিগ্ধার মতো এক গোঁয়ে। বাঁ হাতের মুঠোয় একটা মুড়ে রাখা কাগজ, কাগজটা খুলছি আমি, আর কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে সব। কাগজের গায়ে বড় বড় করে লাল কালিতে লেখা অজুহাত। আনন্দবাবু, চিলেকোঠাটা আমার রইল, আর অজুহাতটা আপনার। বাড়ি গোছাতে চাইলেই কিন্তু কেউ থেকে যেতে চায় না, আর ভালোবাসলে পালিয়েও যেতে হয় না। একসঙ্গে থাকা, বিয়ে, এসব তো অনেক পরের কথা, কিন্তু আমরা কে কি ভাবছি সেটুকুই জানতে না পারাটা কিন্তু আমাদেরই অক্ষমতা, বেঁচে থাকারই ব্যর্থতা। মাছেদের পেট টিপে দেখতে আমার ভীষণ খারাপ লাগতো জানেন, রক্তের গন্ধে গা গুলিয়ে উঠতো আমার। কিন্তু ভাবতাম আর তো কোনোভাবে দেখা হবে না আপনার সঙ্গে। দাদা আর মাকে ছেড়ে আমি কোনোদিন আপনার সঙ্গে থাকতে যেতাম কিনা সন্দেহ। কিন্তু বলতে চেয়েছিলাম আনন্দ, হ্যাঁ, আপনার ঘরটা গুছিয়ে দিতেও চেয়েছিলাম, কিন্তু কেবল সেটুকু পারলাম না বলেই চলে যাচ্ছি এমন বোকা আমাকে ভাববেন না। আসলে আমি চেয়েছিলাম আমার ওই জীবনটা যেহেতু আমার ইচ্ছে মতো হয়নি শুরু থেকেই কোনো দিনই, তাই অন্তত জীবন থেকে চলে যাওয়াটা আমার ইচ্ছে মতো হোক। আমি যতদিন থাকতাম দাদা কিছুতেই বিয়ে করতেন না। ওকে বলবেন আর যেন দেরি না করেন, ঈশানীদিরও একটা জীবন আছে। ওহ, আর একটা আবদার আছে আপনার কাছে। আমার শ্রাদ্ধ টাদ্ধ না করে আপনারা সবাই মিলে গ্রিসের ওয়েটিটা দেখে আসবেন আনন্দবাবু, প্লিজ। যেখানে সক্রেটিস আর ইউরিপিডিসরা দাপিয়ে বেড়াতেন। দাদা আর আমার মা আমার থেকে এত গল্প শুনেছেন যে ঠিক রাজি হয়ে যাবেন, কেবল আপনাকে একটু দায়িত্বটা নিতে হবে। আমার বাঁ হাতে রাখা রইল এই সমাজ, সংসার আর আমার পালিয়ে যাওয়ার অজুহাতটুকু, কিন্তু ডান হাতটা আপনার জন্য রাখা রইল আনন্দবাবু। আর ওইখানে আমি রেখে গেলাম আমাদের ফুটব্রিজ, ট্রেন, মাছের বাজার আর ওই গোটা গ্রিস দেশটা। এবার আপনি বলুন, ডান হাত না বাঁ হাত? পুলিশ, পোস্টমর্টেম, গ্রিস দেশে আমাদের তিনজনের গোমরা মুখের ঘুরে বেড়ানো, শতরূপবাবুর বিয়ে, এই সব কিছুর পরও বলাই বাহুল্য আমি ওর বাঁ হাতের অজুহাতটুকু নিতে পারিনি। স্নিগ্ধা তরফদারের ডান হাতের উপর আমার ডান হাতটা রেখে ট্রেন, স্টেশনের ফুটব্রিজ, বাসের জানলার ধার, এই সব কিছুই সঙ্গে নিয়ে আজ সন্ধ্যেতেও আমি বাঘাযতীন বাজারে। কিন্তু মুশকিল একটাই, ট্যাংরা মাছের পেট টিপে দেখলেও নিজের হাত থেকে ইদানিং রক্তের গন্ধ পাই। বুঝতে পারি না সেটা কি মাছের রক্ত নাকি লেডি ম্যাকবেথের হাতের। যদিও একটা চিলেকোঠার স্মৃতি আমাকে বলে দিয়ে যায় ওটা আসলে স্নিগ্ধা তরফদারের, যিনি দারুণভাবে আমার জীবনটাকে অগোছালো করে দিয়ে গেলেন কেবল ঘরটুকু গোছাতে দিইনি বলে।